আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হামিদ সাহেব বসেন। তা হামিদ সাহেব, খবর কি আপনার? তোফায়েলের বেটার জন্য যে চার্জশিটটা তৈরি করতে বলছিলাম, ওইটা কি তৈরি করছেন? আগামী রবিবার কিন্তু তোফায়েলের বেটার হিয়ারিংয়ের ডেট। কোনোভাবেই যেন জামিন পেয়ে বের হইতে না পারে, সেইভাবে কিন্তু চার্জশিট তৈরি করতে হইব। যদি একবার কোনোভাবে জামিন পাইয়া বের হইয়া যায়, তখন কিন্তু শামসু একেবারে খাল খিসে নিব সবার। তাই যেভাবে হোক তোফায়েলের বেটার জামিন আমাদের আটকাইতে হইব। সেই জন্য চার্জশিটটা ওই রকমভাবে তৈরি করাই আদালতে যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করে দেন। এটা নিয়ে আর দেরি করেন না। যেভাবে তদন্তে যা যা উঠে আইছে সবই ওইখানে উল্লেখ করে দিবেন। সমস্যা নাই স্যার, চার্জশিট আমি অলরেডি তৈরি করে ফেলাইছি। আর এমনভাবে চার্জশিট সাজাইছি যে দুনিয়া উলট পালট হয়ে গেলেও প্রথম হিয়ারিংয়ে কোনোভাবেই তোফায়েলের ছেলের জামিন করাইতেই পারবো না। তোফায়েল যতই চেষ্টা করুক না কেন, কোনো চেষ্টাই কাম হইব না। এমনভাবেই চার্জশিটটা আমি তৈরি করে দিছি। আপনি এই ব্যাপারে কোনো রকমের চিন্তা করেন না। শামসু স্যারের সাথে তো বিষয়টা নিয়ে আমারই আলোচনা হয়েছে। এই মামলাটা পুরোটাই তো আমার দায়িত্বে আছে। কোথায় কি করতে হইব আর চার্জশিট কিভাবে সাজাইতে হইব সেটা আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি স্যার। কালকেই চার্জশিট আদালতের উদ্দেশ্যে পাঠিয়ে দেব। যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেন। আর শুনেন, শামসু কিন্তু এবার উত্তরবঙ্গ সফরে বের হইব। সেলিম স্যার কিন্তু কিছুক্ষণ আগেই ডাইকা নিছিল আমারে। শামসুর নিরাপত্তার বিষয়টা আবারও কিন্তু আগের মতোই জোরদার করতে হইব। শামসুর উপর কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা হইতে পারে। তাই আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হইব শামসুর বিষয় নিয়ে। কোনোভাবেই যেন ওর কোনো জনসভাই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই দিকে লক্ষ্য রাখতে হইব। শামসুর শত্রুর কিন্তু অভাব নেই। তাই আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়া শামসুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবেই যেন ওর নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে। তা তো অবশ্যই স্যার। শামসু স্যারের নিরাপত্তার ব্যাপারে এক বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হইব না। চট্টগ্রাম সফরে ওনার যেই রকম নিরাপত্তা বলয় তৈরি করছিলাম, এবার তার চাইতেও আরও বেশি নিরাপত্তা বলয় ওনার জন্য তৈরি করা হইব। আমি অলরেডি আমার বিশেষ 5 জন লোক ওনাকে সিভিল বেশে নিরাপত্তা দেওয়ার জন্য সিলেক্ট করে রাখছি। ওদের চোখ এড়িয়ে কেউ শামসু স্যারের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। সাধারণ জনগণের ভিতরে মিশা থাইকা ওরা স্যারের জন্য নিরাপত্তায় কাজ করে যাবে সর্বক্ষণ। আপনি এই বিষয় নিয়ে কোনো রকমের চিন্তা করবেন না। উনি যেদিন সফরে বের হইব সেদিন থেকেই শুরু হইব। হ্যাঁ সেইটাই। আমরা আর বেশি দিন মনে হয় এই দায়িত্বে থাকতে পারবো না। জনতা পার্টির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তোফায়েলের হাতে চলে গেছে। হয়তোবা কিছুদিনের ভিতরে সেলিম স্যারও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে অবসানে যাইব। আর উনি যদি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ায়, তখন কিন্তু আমাদেরকেও এই দায়িত্ব থেকে সরে যাইতে হইব। যে এ ব্যাপারে তুমি 100% নিশ্চিত থাকো। তবে যে কয়দিন আমরা ক্ষমতায় থাকতে পারবো, ততদিন শামসুর যাতে চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি না হয়
সেটা সম্পূর্ণ আমাদেরকেই দেখতে হইব। একবার এই দুর্নীতিবাজদেরকে হাত থেকে ক্ষমতা শামসুর হাতে আনতে পারলেই আমাদের কাম শেষ। তোফায়েলের হাতে ক্ষমতা গেছে না, এই জনতা পার্টি অলরেডি 70% বিলুপ্ত হয়ে গেছে। এটা আপনি ধরে নেন স্যার। এরা আর সামনের দিকে এগোতে পারবে না ইনশাআল্লাহ। শামসু স্যারের ডাকে যেভাবে দেশের জনগণ সাড়া দিয়ে যাচ্ছে, তাতে করে ওনার সামনে জয় জয়কার কেউই আটকাতে পারবে না। এ ব্যাপারে আপনি স্যার নিশ্চিত থাকেন, শামসু স্যারের জয়গান এবার ঠিকই শুনতে পারবেন। এই দুর্নীতিবাজরা আর দেশের কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। একবার যদি শামসু স্যারকে আমরা ওনার লক্ষ্যে পৌঁছাই দিতে পারি, তাহলে আমরা আমাদেরকে সার্থক বইলা মনে করব স্যার। হ্যাঁ, সেটাই তো, সেই লক্ষ্যেই এগোতে চাইতেছি আমরা। তা আমির সাহেব, এখন তাহলে আপনি চলে যান, আর আপনাকে যেভাবে বললাম সেইভাবে কাজ শুরু করে দেন। প্রথমে তোফায়েলের বেটার চার্জশিটের ফর্মটা আদালতে পাঠানোর ব্যবস্থা করেন, আর দ্বিতীয়ত শামসুর নিরাপত্তার বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়া ওইটা নিয়ে কাজ করেন বেশি। কিভাবে কোন জায়গায় কি করলে সবচাইতে ভালো হইব সেটাই করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে বিষয়টা সরাসরি আমারে জানায়েন। আমি চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার। আর তোফায়েলের বেটার বিষয়ে কোনো নেতা যদি তদারকি করে, ডাইরেক্ট বলে দিবেন এটা স্বরাষ্ট্র দপ্তরের কাজ। আচ্ছা, ঠিক আছে, উঠলাম তাহলে স্যার। হাসান, হে হাসান, কই গেলা? এদিকে আসো তো। আসসালামু আলাইকুম স্যার, ডাকছিলেন আমারে? হ হাসান, শোনো, তোফায়েল স্যারের বেটার যে চার্জশিটের ফাইলটা আছে না, ওইটা একটু তাড়াতাড়ি আমার টেবিলে নিয়ে আসো তো। ইমার্জেন্সি একটা দরকার আছে, ফাইলটা তাড়াতাড়ি আমার টেবিলে নিয়ে আসো, যাও। কি বলেন স্যার? ফাইলটা নিয়ে আসবো মানে? ওই ফাইলটা তো সরাসরি হামিদ স্যার নিজে পর্যবেক্ষণ করতেছে। ওই ফাইল দিয়া আপনি আবার কি করবেন? হামিদ স্যার যদি শুনতে পারে যে আপনি এই গুরুত্বপূর্ণ ফাইলটা নিয়ে ঘাটাঘাটি করছেন, তাহলে কিন্তু এইটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়ে যাইতে পারে স্যার। তাই আমি বলি কি, ফাইলটা না দেখাটাই সবচাইতে ভালো হইব। ওই মিয়া, তুমি আমার চাইতে বেশি বোঝো নাকি? কি হইব না হইব সেটা আমি পরে দেখে নিবনি। তোমারে বলছি ফাইলটা আমার টেবিলে নিয়ে আসার জন্য। তুমি ফাইলটা না নিয়ে আইসা আমার উল্টো জ্ঞান দিতেছো নাকি? তোমারে যেটা বলি সেটা করো, তাড়াতাড়ি ফাইলটা আমার টেবিলে নিয়ে আসো। কে কি বলে না বলে সেটা আমি দেখে নিবনি পরে। তুমি আপাতত ফাইলটা আগে নিয়ে আসো। আচ্ছা স্যার, ঠিক আছে, নিয়ে আসতেছি আমি। তরিকুল ভাই, বহুত দিন তো হয়ে গেল আমরা কোনো প্রোগ্রামই করতে পারতেছি না। এইভাবে চলতে থাকলে তো আমাদের নেতা কর্মীদের সবটি শরীরে জং ধরে যাইব। শামসু যেইভাবে পুরো দেশকে কাভার করে ফালাইতেছে, সেই তুলনায় আমরা তো কোনো কিছুই করতেছি না। এইভাবে আর কার্যক্রম বন্ধ করে কতদিন বসে থাকবো? আমাদের দলীয় কাজকর্ম কি শুরু করতে হইব না? সরকারের যদি এইভাবে ছাড় দিয়ে আসি, তাহলে তো আমরা কোনোভাবেই কোনো কিছুই করতে পারবো না। মাঝখান থেকে শামসু জনদরদি পার্টি এই সুযোগটা কাজে লাগায়া ওই কিন্তু অনেক বড় অঘটন ঘটাই ফেলাইব। তাই আমাদের এইভাবে আর বসে থাকাটা মনে হয় ঠিক হইতেছে না। হ্যাঁ হাবিব, প্রোগ্রাম তো আমরা অবশ্যই করব।
বিভিন্ন রকমের ঝামেলায় ছিলাম তো, যার কারণে এই কয়টা দিন দলীয় প্রোগ্রাম করলাম না। আর এইদিকে শামসু যে ওর দল লিয়া বাড়াবাড়ি শুরু করছে জনতা পার্টির সাথে, ওর সামনে একটা ভয়ঙ্কর বাধা তৈরি হয়ে যাইব। আর সেই সময় আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সম্পূর্ণ দোষ শামসুর জনদরদি পার্টির উপর চাপিয়ে দিতে পারবো। আপাতত শামসু আর কয়েকটা দিন জোরালোভাবে প্রোগ্রাম করুক, জনতা পার্টির সাথে ওর একটা ঝামেলা যেভাবে হোক বাজায় দিতে হইব। যদি একটা ঝামেলা বাজায় দিতে পারি তাহলে দেখবা আমরা এর সুযোগ নিয়ে শামসুকে কিভাবে বিপদে ফেলাই। শামসু যেভাবে আটগার বাইন্দা মাঠে নামছে না, ওর দলকে বিপদে ফালাইতে গেলে অনেক কাঠখড় পোড়াইতে হইব আমাদের। আর শামসু যে চিকন মাথার লোক, ওরে তো এত তাড়াতাড়ি কেউ কোনো পেছে ফালাইতে পারবো না। এখানে আমাদেরকে শক্তপোক্ত অবস্থান নিয়ে তারপর পদক্ষেপ নিতে হইব। কোনোভাবেই কোনো ভুল করা যাইব না। একবার তো রমজানের উপর হামলাটা করাইয়া যে একটা পেড়ার ভিতরে পইরা গেছিলেন, দেখলেন মাঝখান থেকে সেই রমজানও ঠিকই জীবিত হয়ে আছে, শামসুরও কোনো কিছুই হয় নাই। আরও বান্টিকে আমরা অকালে হারালাম। বান্টিকে দিয়া অনেক কাজই করাই নিতে পারতাম। সবচাইতে ভালো হয়েছে যে শামসু আমাদেরকে সন্দেহ করে নাই। হ্যাঁ হাবিব, বান্টির জন্য তো আমারও খারাপ লাগে। বান্টিরে দিয়া অনেক কাজই আমি করাই নিছি। ওর মতো চালু আর এরকম বিশ্বস্ত লোক এখন খুঁজে বের করা খুবই মুশকিল হয়ে যাইব। তবে রমজান না মরলে কি হইব, শামসু আর তোফায়েলের ভিতরে যে একটা ফাইট বাজাই দিছি না, এটাই দেখবা ওদের দুইজনকে ধ্বংস করে দেব। এর ভিতরে সবচাইতে ভালো হইতো যদি রমজানকে একেবারে শেষ করা যাইতো, কিন্তু ওর তো কই মাসের যান, কোনোভাবেই শেষ করা গেল না। তবে বান্টি মরাতেও আরো ভালো হয়েছে যে আমাদের নাম প্রকাশে আসাটা একেবারে অসম্ভব। এখানে সম্পূর্ণ দোষটা এখন তোফায়েলের বেটার উপরই পড়বো যায়া, কারণ আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী নাই। সেইটাই ভাই, একেবারে কানের কাজ দিয়া পয়সা গেছেন। শামসু যদি কোনোভাবে টের পাইতো যে এই ঘটনার সাথে আপনি নিজে জড়িত আছেন, তাহলে এতদিন আপনার অবস্থা যে কি বানাইতো সেটা ভাই ভাই ভয় পাইয়া যাইতেছি। শামসু খুবই ভয়ঙ্কর লোক, ওর হাত থেকে বাঁচা কিন্তু খুবই মুশকিল। তবে শামসু যদি কোনোভাবে একেবারে ক্ষমতায় যাইতে পারে তাহলে কিন্তু আমাদের এবং জনতা পার্টি দুই দলেরই খাল খিচা নিব। এই কথাটা মাথায় রাখেন। যে পরিমাণ আমরা দেশের লুটপাট করছি না, এই সব কিছু বের করে নিয়ে আসবে। শামসুর হাতে ক্ষমতা যাওয়ার চাইতে জনতা পার্টির হাতে ক্ষমতা থাকাই আমাদের জন্য সেফ। বিষয়টা তুমি যত সহজভাবে নিতেছ, আসলে বিষয়টা এত সহজ না। কিন্তু ভোটের রাজনীতি সম্পূর্ণ আলাদা। শামসুর জনপ্রিয়তা থাকলে কি হইব, ভোটের মাঠে দেখবা ঠিকই সেই পুরনো রূপই তৈরি হইব। দেশে আমরা এবং জনতা পার্টি এমনভাবে ঘায়েল করে বসে আছি যে এই দুই দলের বাইরে আর কোনো দলই ক্ষমতায় আসতে পারবে না, এটা তুমি নিশ্চিত থাকো। আর শামসু যদি ক্ষমতায় আসতেও চায় তাহলে ওকে দীর্ঘদিন মাঠে কাজ করতে হইব। প্রথমবার আইসাই এত কিছু করা কোনোভাবেই সম্ভব না। আর জনতা পার্টি কোনোদিনই শামসুকে মাথা চাড়া দিয়ে দাঁড়াইতে দেব না। বিশেষ করে তোফায়েল তো ওই জায়গায় আছে। দেখা যাক এখন জনতা পার্টি কোবা শামসুর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেয়। শুনলাম নাকি
হানিফ ভাই জনতা পার্টির নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছে। হানিফ ভাই তো আবার তোফায়েল ভাইয়ের গ্রুপেরই লোক। মনে হয় ওরা প্ল্যান করেই হানিফকে সেক্রেটারি বানাইছে। তবে আমি আশ্চর্য হয়ে যাইতেছি যে যেখানে তোফায়েলের মতো সিনিয়র নেতা, যে কিনা জনতা পার্টির এখন সর্বঘনিষ্ঠ ক্ষমতার অধিকারী, সে নিজে চাইলে যে কোনো সময় সেক্রেটারির পদ দখল করে ফালাইতে পারত। কিন্তু সে এটা না কইরা কি কারণে যে হানিফকে সেক্রেটারি বানাইলো সেটাই তো মাথায় ঢুকতেছে না। মনে হয় ওরা শক্তভুক্ত কোনো প্ল্যান সাজাইছে সামনে শামসুরে বিপদে ফেলার জন্য। বোঝো না কি কারণে তোফায়েল সেক্রেটারি না হইয়া ওর জুনিয়র নেতা হানিফকে সেক্রেটারি বানাইছে? এই লজিকটাই বুঝতে পারতেছো না তুমি? তোফায়েল মূলত এখন পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণ নিতে চাইতেছে। হানিফের মাধ্যমে সে এই কাজটা করব, সেই জন্যই নিজের সেক্রেটারি না হইয়া হানিফকে বানাইছে। শোনো হাবিব, সামনে কিন্তু অনেক বড় একটা ঝামেলা লাগতে যাইতেছে জনতা পার্টির ভিতরে। আমাদের এই সময় অ্যালার্ট থাকতে হইব, সব সময় প্রস্তুত থাকবা। যে কোনো সময় আমাদের যে কোনো পদক্ষেপ নেওয়া লাগতে পারে। একবার শুধু জনতা পার্টির ভিতরে হাঙ্গামা তৈরি হইলেই তখন দেখবা শামসু আর আমরা এক লগে যদি ধাক্কা দেই জনতা পার্টি এমনিতে পড়ে যাইব। জনতা পার্টির ভিতরে যে পরিমাণের এখন গ্রুপিং রাজনীতি শুরু হয়েছে, এতে করে ওদের ভিতরে তো ঝামেলা লাগবেই। শামসু যাওয়ার পর থেকেই দলটা একেবারে এলোমেলো হয়ে গেছে। শামসু যতদিন ছিল ততদিন গোছানো ছিল। সমস্যা নাই ভাই, আমরা সব সময় প্রস্তুতি থাকবো। ওদের ঝামেলাটা বাজলেই আমরা সঙ্গে সঙ্গে মাঠে নাইমা পড়বো। এখন তাইলে আমি উঠি তোফায়েল ভাই, পরে আবার দেখা করবনি। শামসু, উত্তরবঙ্গ সফর নিয়ে তাইলে কি চিন্তা ভাবনা করলা? কবে থেকে উত্তরবঙ্গ সফরে যাইবা? ঢাকায় আসা তো আমাদের 2 দিন হয়ে গেল। এখন এইরকম সময় নষ্ট করার তো কোনো দরকার নাই শামসু। যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণবঙ্গের মতো এবার আমাদের উত্তরবঙ্গটা জয় করে আসতে হইব। এরপর আরো কত জায়গা আছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা রাউন্ড দিয়া নেতা কর্মীদেরকে আপাতত একটা পদে বসায় রাখি। তারপর ওরাই ওদের যার যার সাইট নিজেরাই সামাল দিয়ে নিবনি। হাবিবুর ভাই, সেই বিষয়ে আলোচনা করার জন্যই তো আপনারে ডাকছি। ঢাকায় আসলেই 2-3টা কাজ আছিল তো আমার, এইগুলো শেষ করলাম। এখন আর আপাতত কোনো কাজ নাই এইদিকে। এখন সজোরে উত্তরবঙ্গ সফরে বের হইব। আগামীকালকে না গেলেও পরশুদিন ঠিকই উত্তরবঙ্গ সফর নিয়া বের হইয়া যাইতে হইব। আমিও জানি যে এখন আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। সেলিম ভাই যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে, এই কয়েকদিনের ভিতরেই পুরো মাঠটা আমাদের গুছিয়ে ফেলতে হইব। কারণ সেলিম ভাই এইখান থেকে সইরা গেলেই বিভিন্ন জনসভা করতেই আমাদেরকে প্রশাসনিক বিভিন্ন ঝামেলার ভিতরে পড়তে হইব। তাই তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে চাইতেছি। হ্যাঁ, সেইটাই শামসু, যত তাড়াতাড়ি সম্ভব কমিটিগুলো আগে আমরা দিয়ে ফেলি। তারপর আর এত ঝামেলা করলেও ওরা আমাদের ধারে কাছে আসতে পারবে না। জনসভা করে যদি কমিটিগুলো দিতে পারি তাহলে আমাদের দলের প্রচার এমনিতেই হয়ে যাইব। এই সেলিম ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে বইলাই তো প্রশাসনিক এত সাপোর্ট আমরা পাওয়া যাইতেছি। তাই সেলিম ভাই যতদিন দায়িত্বে আছে এ কয়দিনের ভিতরেই শেষ করো সব কিছু। আবার এইদিকে তোফায়েল গ্রুপ থেকে হানিফ রেনা নাকি জনতা পার্টির সেক্রেটারি বানানো হয়েছে।
এই হানিফের সাথে তো আমাদের একেবারে কাট কাট সম্পর্ক। বিশেষ করে তোমার সাথে তো আরও ওদের পড়ে না। ওরা যে কোনোভাবে চাইবো যে আমরা যেন ওই দলটা নিয়ে কোনোভাবে সফল হইতে না পারি। এ হানিফ তো একটা মাথা মোটা বুলবুল ভাই। এ হানিফ রে জনতা পার্টির সাধারণ সম্পাদক বানাইছে, এতে করে আমি বিশেষভাবে খুশি হয়েছি। কারণ ওরা যে দুর্নীতিগ্রস্ত লোক, আমি জানি যে নিশ্চয়ই ওরা বড় ধরনের কোনো প্ল্যান সাজাইয়াই ওদের গ্রুপ থেকে হানিফরে সেক্রেটারি বানাইছে। আপনি বোঝেন না, তোফায়েল যে এখানে সিনিয়র নেতা উপস্থিত থাকা সত্ত্বেও ওই নিজে সেক্রেটারি না হইয়া হানিফরে সেক্রেটারি বানাইছে। এখানেই তো অনেক বড় একটা ফটকা পাওয়া যায় যে ওই নিশ্চয়ই অনেক বড় একটা প্ল্যান নিয়ে এই কাজটা করছে। আর এই কাজটা করতে যাই দেখবেন জনতা পার্টির ধ্বংস ওই নিজেই ডাইকে নিয়ে আসবো। আমাদের এইখানে হাত দেওয়া লাগবে না, ওরা নিজেরাই ওদের দলকে ধ্বংস করবে। এই জনতা পার্টির বর্তমান যে নেতাকর্মীগুলো আছে এরা সকলেই তো ক্ষমতা লোভী। এরা নিজেদের ভিতরেই খাবলা খাবলি শুরু করে দিব আর কিছুদিন পরেই। যেমন ধরো তোফায়েল গ্রুপ, আবার ওইদিকে আছে মোল্লা গ্রুপ, আবার এইদিকে ইকবালের গ্রুপ। এদের ভিতরে গ্রুপের অভাব নাই। ওরা নিজেরাই ক্ষমতা নিয়া যখন একেবারে কাবলা কাবলি লাগাইব, সেই সুযোগটাই আমাদের কাজে লাগাইতে হইব। এইদিকে তোফায়েল চাইব যে জনতা পার্টির নিয়ন্ত্রণ ও নিয়ে নিতে, আর মোল্লা গ্রুপও জনতা পার্টির নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়তে চাইব না। এদের ভিতরে একটা অচিরেই গ্যাঞ্জাম তৈরি হয়ে যাইব, আর আমাদের শুধু সেই গ্যাঞ্জামের অপেক্ষায় থাকতে হইব শামসু। সেখান থেকে আমাদের মূল ফায়দাটা নিতে হইব। ওইটারই তো অপেক্ষায় আছি বুলবুল ভাই। সেই জন্যই তো ওদেরকে আমি কোনো কিছুই বলতেছি না, ওদেরকে ওদের নিজেদের মতো কইরাই চলতে দিতেছি। তা না হলে কি আমার উপর আক্রমণ করা সত্ত্বেও ওদেরকে আমি কিছু না বইলা এইভাবে চুপচাপ বসে থাকি? ওরা ওদের মতো কাজ করতে থাক, এইদিকে আমরা আমাদের মাঠ গুছাতে থাকি। সময় মতো এরম ধাক্কা দিব একেবারে যা পচা পুষ্কুনিত পইরা যাইব, আর সেইখান থেকে ওঠার কোনো ওয়ে পাইব না। আপনি ইমার্জেন্সি নেতাকর্মীদেরকে রেডি থাকতে বলেন। উত্তরবঙ্গে যে কয়টা জেলায় আপনার লোকজন নিয়োগ দিতে চাইতেছেন সবারই একটা লিস্ট তৈরি করে আমার কাছে জমা দিয়েন, দেখে আমি কাকে কোন পদে বহাল রাখা যায়। আচ্ছা ঠিক আছে শামসু, আমি তাহলে আমার দলের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আজকে বিকেলেই বৈঠকে বসি, দেখি ওরা কি সিদ্ধান্ত দেয়। তারপর ওদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে তোমার এই বিষয়টা জানাইব নি। আমি যে লিস্ট দেই সেই লিস্ট অনুযায়ী সব কয়টা তো আর আমি পাবো না, এটা আমাদের জানাই আছে। সমস্যা নাই শামসু, তুমি যেইভাবে যা করলে ভালো হয় সেইটাই কইরো। আমি তাহলে আগামীকালকেই তোমার কাছে আমার এই লিস্টটা পাঠিয়ে দেবনি। এখন তাহলে আমি সকলের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি উঠলাম তাহলে শামসু, আর নতুন যদি কোনো আলোচনা থাকে তাহলে বিষয়টা আমারে জানায়ও। হাজি, এখন তোফায়েলের সাথে কোনো রকম আমাদের বাড়াবাড়ি করা যাইব না, এটা কোনোভাবেই ঠিক হইব না। লিডার দেখলা না কিভাবে ওদের পক্ষ নিয়েই কথা বলল, তাই এখন আমাদের সবচাইতে উচিত হইব যে তোফায়েলের সাথে মিল দিয়া থাকারই। যতদিন পর্যন্ত তোফায়েলের গোপন তথ্য আমরা বের করতে না পারবো ততদিন পর্যন্ত ওর সাথে কোনো রকমের ঝামেলায় যাওয়া যাইব না। পরিস্থিতি এখন খারাপ, তাই স্রোতের সাথে তাল মিল রাইখা আমাদেরকে রাজনীতি চালায় যাইতে হইব। লিডার তো বললই যে আমাদের জন্য ভালো কিছু
ভাইবা রাখছে। দেখা যাক লিডার কি করে আমাদের আর তোফায়েলের সাথে আমাদের সর্বক্ষণিক এখন মিল দিয়া থাকতে হইব। আজি কোনো গ্যাঞ্জাম বাজানো যাইব না ওর সাথে। হ্যাঁ সেইটাই ভাই, এখন ওদের সাথে গ্যাঞ্জাম করলে নিজেদেরই লস হইব। সমস্যা নাই, আমরা ওদের সাথে মিলা জিলাই রাজনীতি কইরা যাইব। দেখা যাক সামনে তোফায়েলের প্ল্যান সম্পর্কে কোনো তথ্য বের করতে পারি কিনা। লিডারের কাছে তো আর এমনি এমনি বইলা কোনো লাভ হইব না। লিডার তো প্রমাণ ছাড়া কোনোভাবেই তোফায়েলের বিরুদ্ধে এত বড় অভিযোগ বিশ্বাসই করবে না। উল্টো আরো আমাদেরকেই হিংসার কথা বইলা দোষারোপ করব। তাই এই সমস্ত কাজ না করাই আমাদের জন্য সবচাইতে ভালো হইব। তাই তোফায়েলের সাথে মিল দিয়া থাইকা যদি কোনো তথ্য ওর বিরুদ্ধে বের করতে পারি তাহলে একেবারে ওর খেলা শেষ করে দেওয়া যাইব। ওর কি প্ল্যান সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের কিছু করা লাগবো না। দেখ ভাই, এমনিতেই তোফায়েল হানি পড়া ধরা পড়া যাইব। ওরা যখন একচাটিয়া ওদের পক্ষে সবকিছু করতে যাইব তখনই দলের অন্যান্য বাকি সদস্য যারা আছে তারাই দেখবা এটা নিয়ে প্রতিবাদ করে বসবো। তোফায়েলের কার্যক্রম দেখলেই বোঝা যাইব যে আসলে তোফায়েল কি চাইতেছে। যদি দেখো যে সব জায়গায় ওদের নিজস্ব লোক নিয়োগ দিতেছে, তার মানে এখানে বুঝতে হইব যে ওরা অবশ্যই জনতা পার্টি কবজা করার জন্যই এই প্ল্যান সাজাইয়া হানিফকে সেক্রেটারি বানাইছে। যে রকম প্ল্যানটা আমরা করছিলাম ওরা ঠিক সেই রকম প্ল্যানই করছে। মাঝখান থেকে আমরা সাকসেস হতে পারি নাই, এইটাই আর কি। অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরাও তো ওকে চায় না। হ্যাঁ, প্রেসিডিয়াম সদস্য ইকবাল, গফুর, মন্টু, শাকিল ওরা কেউই তো বিষয়টা কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না যে হানিফের মতো এরকম জুনিয়র একটা চ্যাংরা এত বড় একটা দায়িত্বে বসতেছে। এটা তো ওরাও মাইনে নিতেছে না। তাই আমাদের এখন প্রধান কাজ হইব যে উপরে উপরে হানিফ তোফায়েলের সাথে মিলা থাইকা তলে তলে এদেরকে উস্কে দেওয়া, এমন ভাবে ওদেরকে দিয়া কাজটা করাই নিতে হইব যে যাতে কইরা আমাদের নাম এইখানে কোনোভাবেই সামনে না আসে। আমাদের উপর এমনিতেই অনেক ঝামেলা লাইগা আছে, তাই নতুন করে আর কোনো ঝামেলা লাগাইয়া প্রেসিডেন্টের কাছে দোষী সাজা যাইব না। তাই এখন যা করতে হইব সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী করতে হইব। একদম সঠিক কথা বলছো হাজি। আমাদেরকে টপকাইয়া ওরা কিভাবে সেক্রেটারি পদ নিয়া জনতা পার্টি দখল করে সেটা আমি দেখা দিব না। রাজনীতিতে তোফায়েল হানিফ কতদিন ধরে আইছে, এই রাজনৈতিক পরিবারেরই সন্তান কিন্তু আমি। ওদেরকে দেখো না কিভাবে গোল খাওয়াই। তুমি শুধু মাথা গরম না কইরা আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকো। আর যদি মাথা গরম করো তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব হইব না। তাই শামসুর মতো মাথা গরম কইরা পদক্ষেপ না নিয়া এখন মাথা ঠান্ডা রাখো। কোন দিক দিয়া কি কইরা তোফায়েলকে নিচে টাইনা নামান লাগে সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। অতএব বিষয়টা আমি দেখতেছি কি করা যায়। না না ভাই, ওই রাজনীতি আর করতে যাইব না। যে ভুল শামসুর সাথে একবার করছি সেই ভুল কি আর দ্বিতীয়বার করব নাকি? মাথা দিয়ে খেলতে হইব, সেটা আমার এখন খুব ভালো করেই শিক্ষা হয়ে গেছে। আমি আর উত্তেজিত হইয়া কোনো কাজই করব না মোল্লা ভাই, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। চলেন ভাই, এবার তোফায়েলের সাথে সৌজন্য সাক্ষাৎটা কইরা আসি। সেক্রেটারি হওয়ার পর তো ওর সাথে দেখা করলাম না, ওই কিন্তু ঠিকই আমাদেরকে ধরে রাখছে যে আমরা এই বিষয়টা কোনোভাবেই মাইনা নেই নাই। মনেও করব যে আমরা হয়তো বা
ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছি, তাই ওর মনের সন্দেহ ভাঙ্গাই দিয়া চলেন ওর সাথে দেখা কইরা ওর পক্ষে কিছু কথা বইলা আসি। সেইটা করা যায়, তাহলে অনেকটা প্লাস পয়েন্ট আমাদের দিকে চলে আসবো। তোফায়েলের সাথে দেখা কইরা হানিফরে অভিনন্দন জানাই আসি যে নতুন সেক্রেটারি হিসাবে ওই দায়িত্ব পাওয়াতে আমরা সবাই ওরে সাদরে গ্রহণ করছি। ওর সাথে যায়া এমন একটা আচরণ করমু যে ওর মনের ভিতরে যদি আমাদেরকে নিয়া কোনো রকমের সন্দেহ থাইকা থাকে তাহলেও সেটা একেবারে ধুয়া মুছা পরিষ্কার হয়ে যাইব। চলো ওর সাথে আগে দেখা করে আসি। মনে হয় তুফাইলের চেম্বারেই হয়তো বা হানিফ ওই জায়গায় থাকতে পারে। ওদের সাথে কথা বইলা দেখি কথার পেছে ফালাইয়াও দুই চারটা তথ্য বের করা যায় কিনা। তবে তুফাইল কিন্তু চালাক চতুর লোক, আমাদেরকে সাবধানে ওর সাথে কথা বলতে হইব।